পরীক্ষার আগে স্ট্রং রুটস একেবারে রিভাইজ করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। দেখো, কয়েকদিনের পরে পরীক্ষা, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এপিজে আব্দুল কালামের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্ট্রং রুটস। হ্যাঁ, এই ভিডিওতে আমরা চ্যাপ্টারের প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন এর সঙ্গে সহজ বাংলা মিনিং বুঝবো, পাশাপাশি চ্যাপ্টারের সামারি, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, থেমস, এইসব কিছু জেনে নেব। আর এইখান থেকে এমসিকিউ গুলো তোমার আসবে। সুন্দর করে এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবা। আর এই যে এত বড় স্ট্রং রুটস, এত বড়টা পড়বো না আমরা। আমরা কি শর্টস নোটস পড়বো, ঠিক আছে? ছোট্ট ওয়ান শর্ট নোটস পড়ে নেব, ওয়ান শর্ট ভিডিওটা আমরা দেখে নেব। তারপরে আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য আরো একটা ভিডিও দেবো। সেটা দেখলেই কিন্তু সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো দেখো স্ট্রং রুটস এর ওয়ান ওয়ান শর্ট রিভিশনটা দেখে নাও, ঠিক আছে? তো অনেক গুরুত্বপূর্ণ এটা একটা। আর এখান থেকে ভালো করে পড়লে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না স্ট্রং রুটস এর, ঠিক আছে? তো দেখো, প্রথমে অথার ইন্ট্রোডাকশনটা দেখে নাও। বলছে এর অথারকে স্ট্রং রুটস এর, দেখো বলছে এপিজে আব্দুল কালাম ওয়াজ আ ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট। তো এপিজে আব্দুল কালাম কি একজন বিখ্যাত ভারতীয় সায়েন্টিস্ট, ঠিক আছে? তারপরে বলছে অ্যান্ড দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ভারতের 11 নম্বর রাষ্ট্রপতি, ঠিক আছে? আর ভারতের কি 11 নম্বর রাষ্ট্রপতি, 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তারপরে দেখো বলছে হি ইজ পপুলার। কি বলছে যে হি ইজ পপুলারলি নন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তো সে কি জনপ্রিয় অর্জন করেছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে সে পপুলার, বিখ্যাত রয়েছে। তারপরে বলছে স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এবং এই যে স্ট্রং রুটস তার আত্মজীবনী উইংস অফ ফায়ারের একটি অংশ। তো তার আত্মজীবনী কি উইংস অফ ফায়ারের একটি অংশ হচ্ছে কি স্ট্রং রুটস এই গল্পটি, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়বা, শুধু মনে রাখবা কি যে স্ট্রং রুটস এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো মনে রাখবে উইংস অফ ফায়ার থেকে, এটা মনে রাখবে। এখানকার এটা মনে রাখলেই যথেষ্ট, এই দুটো লাইন না মনে রাখলেও চলবে, ঠিক আছে? তারপরে বার্থ অ্যান্ড ফ্যামিলিটা দেখে নাও। বলছে যে এবার লেখক মানে যে লাইনগুলো বলছে এপিজে আব্দুল কালাম, যে লাইনগুলো গল্পতে বলেছে, তো বলছে I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. হ্যাঁ, বলছে যে আমি তৎকালীন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহরের রামেশ্বর একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। তো এই যে এপিজে আব্দুল কালাম, এই যে আমি তো এপিজে আব্দুল কালামের কথা বলছে কি সে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, একটি দ্বীপ শহরের রামেশ্বরমের। আর আর্থ হয়েল মাদ্রাস স্টেট, আর তখনকার মাদ্রাস স্টেটে, তখন আর মাদ্রাস রাষ্ট্রে, ঠিক আছে? তারপরে বলছে মাই ফাদার জাইনুল আবদিন, বলছে আমার বাবা জাইনুল আবদিনের কি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। বেশি কি তার সে শিক্ষিত ছিল না বেশি, আর কি তার বেশি সম্পদও ছিল না। তার বাবা কি মনে রাখবা জাইনুল আবদিন। তারপরে বলছে ডিসপাইট ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধাগুলি। তো এই অসুবিধাগুলি সত্ত্বেও কি হি পোজেস গ্রেট ইননেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। তো এই অসুবিধাগুলি সত্ত্বেও কি তার অসাধারণ জন্মগত জ্ঞান এবং প্রকৃত উদার মন ছিল। এগুলো অসুবিধা, তবুও কি তার জন্মগত জ্ঞান আর প্রকৃত উদার মন ছিল। তারপর
হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। বলছে তার ছিল কি, তার ছিল একজন আইডিয়াল আদর্শ সাহায্য সঙ্গী, কে ছিল, তার মা আসিয়াম্মা। তাহলে এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি পেলাম, আসিয়াম্মা। এগুলো মনে রাখবা, ঠিক আছে। তারপরে বলছে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। বলছে আই ডু নট, আই মানে কি আমি, আমি বলতে কাকে বোঝানো হয়েছে, এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, তো এপিজে আব্দুল কালাম মনে করতে পারে না, হ্যাঁ, কত লোকজন, নাম্বার, লোকজনের নাম্বারটা, হ্যাঁ, যাদেরকে সে প্রত্যেকদিন খাওয়াতো, এটা মনে করতে পারে না। তারপরে বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। বলছে যে কিন্তু আমি নিশ্চিত যে আমাদের পরিবারের মোট সদস্যদের চেয়ে অনেক বেশি বাইরের মানুষ আমাদের সঙ্গে খেতেন। কিন্তু কি এপিজে আব্দুল কালাম এটা ভালো মতো নিশ্চিত যে তাদের পরিবারে যতজন ছিল, হ্যাঁ, সবার চাইতে বেশি বাইরের লোকেরা কি তাদের সঙ্গে খেতেন। আর এখানে ভালো একটা কি জিনিস মনে রাখবে, কি ফাদার এপিজে আব্দুল কালামের বাবা কি জাইনুল আবদিন, আর মাদার আসিয়াম্মা, ঠিক আছে। তারপরে এবার আমরা পিতামাতা সম্বন্ধে জেনে নিয়েছি, তবু আরেকবার জেনে নেবো প্যারেন্টস। বলছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, কি বলছে যে মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। হ্যাঁ, তো বলছে আমার বাবা মাকে সবাই একজন কি আদর্শ দম্পতি হিসেবে মনে করতেন। হ্যাঁ, তো তার বাবা মাকে কি সবাই একজন আদর্শ, যে হ্যাঁ ঠিকঠাক এরকম দম্পতি লাগবে, একজন আদর্শ দম্পতি হিসেবে মনে করতেন। তারপর বলছে মাই মাদার লাইনেজ ওয়াজ দ্য মোস্ট ডিসগুইস্টেড। বলছে মাই মাদার, বলছে আমার মায়ের লাইনেজ বংশ, তার মায়ের কি বংশর পারিবারিক বংশ পরিচয় ছিল তুলনামূলকভাবে বেশি বিশিষ্ট, মানে তার মায়ের, হ্যাঁ, বংশ পরিচয় ছিল কি অনেকটা বেশি বিশিষ্ট, খ্যাতিনামা অর্জন করে রেখেছিল। তার বলছে অন অফ, বলছে অন অফ হার ফর বেয়ার্স হ্যাভিং বিন বিস্টড। বলছে একজন কি তার পূর্বপুরুষের, মানে তার মায়ের পূর্বপুরুষের একজনকে কি এই তোমার টাইটেল দেওয়া হয়েছিল, দ্য টাইটেল, কি টাইটেল দেওয়া হয়েছিল, কি টাইটেল দেওয়া হয়েছিল, বাহাদুর বাই দ্য ব্রিটিশ। বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল কার দ্বারা, ব্রিটিশদের দ্বারা। অনেক গুরুত্বপূর্ণ, এটা এক্সামে আসতে পারে। তারপরে এবার দেখো কালামস চাইল্ডহুড, মানে এপিজে আব্দুল কালামের কি শৈশবটা দেখে নেবো এবার। বলছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। বলছে আমি ছিলাম একজন অফ মেনি চিলড্রেন, অনেক বাচ্চাদের, হ্যাঁ, অনেক বাচ্চা ছিল, তাদের মধ্যেও কি এপিজে আব্দুল কালাম একজন ছিল। আর শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, born to all and born to tall and handsome parents। হ্যাঁ, বলছে যে এপিজে আব্দুল কালাম কেমন ছিল, একটি ছোট ছেলে, হ্যাঁ, এবং অস্বতন্ত্র চেহারা, মানে ভালো চেহারার সঙ্গে সে জন্মগ্রহণ করেনি, খারাপ চেহারার সঙ্গে। হ্যাঁ, এবার বলছে বর্ন, জন্মগ্রহণ করেছিলেন কি টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। হ্যাঁ, লম্বা এবং সুদর্শন, হ্যান্ডসাম মানে সুদর্শন, প্যারেন্টস মানে পিতামাতা। তো সে সে নিজে ভালো না, কিন্তু সে জন্মগ্রহণ করেছিল কি লম্বা এবং সুদর্শন পিতামাতার কাছে। তারপর উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। তো অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষদের, হ্যাঁ, তো তারা বসবাস করেছিল কি তাদের পূর্বপুরুষের বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। হ্যাঁ, যেটা প্রায় কি 19 শতকে, 19th সেঞ্চুরির দিকে কি তৈরি করা হয়েছিল, ঠিক আছে। আর যারা এই নোটসটা পিডিএফ নিতে চাও, হ্যাঁ, কোনো পয়সা লাগবে না, জাস্ট ফ্রিতে তোমরা পেয়ে যাবে। কি আমার নাম্বারে শুধু তোমরা এসএমএস করো, হ্যাঁ, এই নাম্বারে আমি তোমাদের একটা গ্রুপে অ্যাড করব। হ্যাঁ, ক্লাস, আর তোমরা লিখবা যে ক্লাস 12, হ্যাঁ, ক্লাস 12 লিখবা, এসএমএস করে হাই লিখে ক্লাস 12 লিখবা। আমি তোমাদের ক্লাস 12 এর গ্রুপে অ্যাড করে দেবো, আর সেখানে তোমরা নোটস পেয়ে যাবা, এই নোটসটা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। আর আমার নাম্বার হচ্ছে যে 90 93 98 0 220। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারটা আছে। তারপরে এবার সে কি তাদের পূর্বপুরুষদের বাড়িতে বসবাস করেছিল। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা কি নির্মাণ করা হয়েছিল 19 শতকের সময়ে। তারপরে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস। বলছে এটা ছিল কি, হ্যাঁ, একটি সুন্দর কি পাকা বাড়ি, পুক্কা মানে পাকা, আর হাউস মানে বাড়ি, পাকা বাড়ি।
মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, হ্যাঁ কি লাইমস্টোন এবং ব্রিক্সের তৈরি। তো এই যে লাইমস্টোন মানে কি চুনাপাথর, আর ব্রিক্স মানে ইট, ঠিক আছে, তো চুনাপাথর এবং ইটের তৈরি। তারপর অন দ্য মস্ক স্ট্রিট, কি বলছে, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের কি মক্সের স্ট্রিটে, মানে মসজিদ যাওয়ার পথ ছিল, হ্যাঁ মক্স স্ট্রিট মানে মসজিদের পথে কি রামেশ্বরমের মধ্যে। তারপরে এই যে দেখো, আর মক্স মক্স স্ট্রিট এটা কি একটা জায়গার নাম, ঠিক আছে, জায়গার নাম মক্স স্ট্রিট, মানে মক্স স্ট্রিটে রামেশ্বরমে কি ওই তাদের বাড়িটা ছিল, ওই যে পুক্কা হাউসটা কোনটা, তাদের ওই যে অ্যানসেস্টর মানে পূর্বপুরুষদের থেকে যেটা পেয়েছিল। তারপরে মাই আস্তার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ, বলছে আমার সাদাসিধা বাবা, হ্যাঁ আমার সাদাসিধা বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা এড়িয়ে চলতেন। এপিজে আব্দুল কালামের বাবা কি সমস্ত অপ্রয়োজনীয় এবং আরামগুলো কি এড়িয়ে চলতেন। তারপর বলছে যে হাউ এভার, যাই হোক, অল নেসেসিটাইজ, হ্যাঁ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, হ্যাঁ তবে খাবার, ওষুধ, পোশাকের মতো সমস্ত অপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা ছিল, মানে সবকিছু, হ্যাঁ যাই হোক, তবুও কি সব কিছুরই কি ব্যবস্থা করা রেখেছিল, যদিও তার বাবা কি মানে কমফোর্ট লাক্সারিস এগুলো পছন্দ করতেন না। তারপরে ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, কি বলছে যে আসলে আসলে আমি বলবো, ইনফ্যাক্ট আসলে আমি বলবো বস্তুগত ও মানসিক, এই যে ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, হ্যাঁ বস্তুগত ও মানসিক দুই দিক থেকে আমার শৈশব খুবই নিরাপদ ছিল। তাহলে এপিজে আব্দুল কালামের শৈশব কি খুবই নিরাপদ ছিল, কি কিভাবে, ম্যাটেরিয়ালি, হ্যাঁ ম্যাটেরিয়ালি আর কি ইমোশনালি ভাবে। হ্যাঁ তারপর এখানে মনে রাখবা যে কালাম চাইল্ডহুড কি ম্যাটেরিয়ালি আর ইমোশনালি, এটুকু মনে রাখবা। আর ভালো করে পড়বা, নোটসটা পড়তে হবে তোমরা। আমার নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো আর ক্লাস 12 লিখে আমি কিন্তু গ্রুপে অ্যাড করে নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তারপরে বলছে ফুড অ্যান্ড মাদার, এবং মা আর ফুড সম্বন্ধে জেনে নাও। বলছে আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার, বলছে আমি স্বাভাবিকভাবে খেতাম কি আমার মায়ের সঙ্গে, সিটিং বসিয়া অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, হ্যাঁ মেঝেতে, কোথায়, কিচেনের মেঝেতে বসে সে তার মায়ের সঙ্গে খেত। তারপরে বলছে সি উড প্লেস মানে কি সে রাখতো, সি মানে কি তার মা, রাখতো, তার মায়ের নাম কি আসিয়াম্মা। আ ব্যানানা লিভ বিফোর মি, একটি কলার পাতা আমার সামনে, আমার সামনে মানে কার সামনে, এপিজে আব্দুল কালামের সামনে। সি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, হ্যাঁ তারপর তিনি ভাত ও সুগন্ধি সাম্বার, হ্যাঁ কি তারপর কি এ ভ্যারাইটি অফ সার, বিভিন্ন প্রকার বাড়িতে তৈরি কি আচার, এই যে হোমমেড পিকেল আচার, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক এক প্রকার কি তাজা নারকেলের চাটনি পরিবেশন করতেন। এগুলো কি তার খাবার ছিল, হ্যাঁ মনে রাখবা ভালো করে, এটুকু মনে রাখবা তার খাবারগুলি কি কি ছিল, পড়বা দু একবার হয়ে যাবে। হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো, আমি নোটসটা তোমাদের দিয়ে দেবো গ্রুপে অ্যাড করে, ঠিক আছে। তারপরে রামেশ্বরম অ্যান্ড রিলিজিয়াস হারমোনি, হ্যাঁ তো রামেশ্বরম এবং ধার্মিক জিনিসগুলো দেখে নাও। তো দ্য শিবা টেম্পল মানে শিবের কি মসজিদ, হুইচ ওয়াজ মেড রামেশ্বরম, যেটা কি তৈরি করেছিল কোথায়, রামেশ্বরমে, হ্যাঁ তাহলে শিবা টেম্পলটা কোথায় ছিল, রামেশ্বরমে। সো ফেমাস টু পিলগ্রিমস, খুবই বিখ্যাত, টু পিলগ্রিমস মানে কি তীর্থযাত্রীদের কাছে, হ্যাঁ টু পিলগ্রিমস মানে দেখো পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, আর টু পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট দ্য 10 মিনিটস ওয়াকস, ছিল কি প্রায় 10 মিনিটের হাঁটা ফ্রম আওয়ার হাউস, তাদের বাড়ি থেকে, তাদের বাড়ি থেকে ওই রামেশ্বরম টেম্পলটা, হ্যাঁ শিবা টেম্পলটা যেতে 10 মিনিটের মতো হাঁটতে হতো। তারপরে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, হ্যাঁ আর তাদের কি এলাকা প্রধানত কিসের এলাকা ছিল, মুসলিম অধ্যুষিত ছিল, মানে তাদের এলাকাটা একবারে মুসলিমদের এলাকা ছিল। হ্যাঁ বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, হ্যাঁ দেয়ার ওয়ার সেখানে ছিল কোয়াইট মানে অল্প, আর লট প্রচুর মানে অল্প প্রচুর মানে, হ্যাঁ হিন্দু মানে কিছু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও কি ছিল, মানে কোয়াইট, কোয়াইট আ লট মানে অনেক, এরকম বলবা, ঠিক আছে, হিন্দু পরিবারও কি ছিল। তারপরে লিভিং অ্যামিক্যাবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, হ্যাঁ তো লিভিং বাস করতো কি কেমন, অ্যামিক্যাবলি বন্ধুত্ব পরায়ণ ভাবে
কি তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সবাই কি বন্ধুত্বপরায়ণ ভাবে তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বসবাস করতো। আর এখনকার দিনে তোমরা সোশ্যাল মিডিয়াতে সব দেখতে পাচ্ছ কত কি হচ্ছে। আর মেইন আইডিয়া বলছে, মেইন আইডিয়াটা মনে হয় হিন্দু মুসলিম ইউনিটি, হ্যাঁ, তাদের একতা আর কমিউনাল হারমোনি, এটুকু মনে রাখবে। তারপরে ফাদার অ্যান্ড মক্স, এবার বাবা এবং মসজিদ সম্বন্ধে জানো। বলছে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মক্স, সেখানে ছিল কি একটা খুবই পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, তাদের এলাকায়, হোয়ার মাই ফাদার উড টেক মি, যেখানে তার বাবা কি তাকে নিয়ে যেত, মানে আমার বাবা আমাকে নিয়ে যেত, ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য, যেখানে তার বাবা তাকে কি সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers, বলছে তার কোনো স্বল্পতম কি জ্ঞান ছিল না, কোনো বুদ্ধি ছিল না, হ্যাঁ, আরবি প্রার্থনার মানেগুলি সম্বন্ধে কোনো স্বল্পতম জ্ঞান ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু সে পুরোপুরিভাবে, হ্যাঁ, মানে সম্পূর্ণভাবে, মানে তোমার ভেবেছিল, চিন্তা করতো বা বিশ্বাস করতো যে তারা কি গডের, ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছে, আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। তারপরে পিপল কেম টু ফাদার, মানে লোকজন কি তার বাবার কাছে আসতো। তো বলছে যে লোকজন অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, আলাদা আলাদা, হ্যাঁ, ধর্মের, উড বি সিটিং আউটসাইড, বসতো কি বাইরে, ওয়েটিং ফর হিম, তার বাবার জন্য। তো এই যে তার বাবার জন্য কি অন্য অন্য ধর্মের লোকেরা কি সেখানে আসতো, বসতো বাইরেকার জন্য, তার বাবার জন্য। মেনি অফ দেন অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, হ্যাঁ, তাদের অনেকে কি করতো, হ্যাঁ, বাবাকে বাটিতে করে জল দিত, তার বাবাকে কি বাটিতে করে জল দিত, এই যে অফার্স মানে কি দিত, হ্যাঁ। তারপরে দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে দিস ওয়াটার মানে এই জলগুলি ওয়াজ দেন ক্যারিড, তারপর নিয়ে যাওয়া হয়েছিল, ক্যারিড মানে বহন করা, মানে নিয়ে যাওয়া হয়েছিল কি হোম বাড়িতে, ফর ইনভ্যালিডস, পঙ্গুদের জন্য, অসুস্থ মানুষদের জন্য কি নিয়ে যাওয়া হয়েছিল। ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সবসময় হেসেছিল, অ্যান্ড আস্ক দেম, এবং বলেছিল দেম তাদের কি, টু থ্যাংক আল্লাহ, ধন্যবাদ জানাতে কাকে, আল্লাহকে, দ্য মার্সিফুল, করুণাময়, দয়াময়, হ্যাঁ, এটাই বলছে। তারপরে এবার দেখো জাইনুল আবেদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী, এটা সম্বন্ধে একটু জেনে নাও, হ্যাঁ। তো জাইনুল আবেদিন আমরা তো জানলাম তার বাবা, আর লক্ষ্মণ শাস্ত্রীটাকে, এটা সম্বন্ধে এবার জানো। দেখো বলছে দ্য হাই প্রাইস্ট অফ রামেশ্বরম টেম্পল, বলছে উঁচু পুরোহিত কি রামেশ্বরম টেম্পলের, পাক্ষি লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী কি পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী ছিল কি উঁচু পদের পুরোহিত, মানে উচ্চ পুরোহিত। ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, কি সে কি কে ছিল, হ্যাঁ, খুবই কাছের বন্ধু কি জাইনুল আবেদিনের, মানে এর বাবার, তোমার এপিজে আব্দুল কালামের বাবার, ঠিক আছে। তারপরে দ্য টু মেন, দুটো মানুষ, হ্যাঁ, দুটো কি মানুষ, ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, কি বলছে ট্র্যাডিশনাল, দাঁড়াও একটু, এবার দেখো বলছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার, হ্যাঁ, দুটো মানুষ কি ঐতিহ্যবাহী পোশাকে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, কি ডিসকাস করতো, আধ্যাত্মিক কি ম্যাটার্স মানে বিষয়গুলি তারা দুইজন ডিসকাস করতো। তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট যেগুলো কি, জাইনুল আবেদিন কি মুসলিম, আর লক্ষ্মণ শাস্ত্রী হিন্দু প্রাইস্ট, হ্যাঁ, আর হাই এক্সাম্পল অফ রিলিজিয়াস হারমোনি, এটা কি তারা হিন্দু মুসলিম হওয়া সত্ত্বেও কি ক্লোজ ফ্রেন্ড, বন্ধু ছিল। এখনো আমার মানে আমারও বন্ধু আছে একজন হিন্দু, অনেক বন্ধু আছে আমার হিন্দু, অনেক ভালো তারা। তারপরে মিনিং অফ প্রেয়ার, তো প্রার্থনার মানে কি, হ্যাঁ, মিনিং অফ প্রেয়ার, এবার প্রার্থনার মানেটা, তারা যে প্রার্থনা করতো তার বাবার সঙ্গে গিয়ে, তো ওটার মানে কি, বলছে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, তার বাবা তাকে কি বলেছিল কি, যে সেখানে কোনো কি রহস্যময় কিছু ছিল না প্রেয়ারের সম্বন্ধে, হ্যাঁ, কখন বলেছিল, এপিজে আব্দুল কালাম কিন্তু তার বাবাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, যে তার ওই প্রার্থনাগুলির মানে কি, তখন সেটা বলেছিল। বলছে রাদার বরং প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং প্রার্থনা কি মানুষের মধ্যে আধ্যাত্মিক যোগাযোগ স্থাপন করে, এটাই। তারপরে তাহলে প্রার্থনাটা মেন মানে কি, কি মেড কি পসিবল কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, এটুকু মনে রাখবা ভালো মতো, ঠিক আছে। তারপরে হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড,
যখন তুমি প্রার্থনা করো, হ্যাঁ, ইউ ট্রান্সেট ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমোস, হ্যাঁ, তখন শরীরের সীমা অতিক্রম করে মহাবিশ্বের অংশ হয়ে ওঠো। যখন প্রার্থনা করো তখন কি তুমি তোমার শরীরকে ছাড়িয়ে কি মহাবিশ্বের অংশ হয়ে ওঠো। তারপর হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, কি যেটা জানে না কি আলাদা আলাদা ডিভিশন পার্ট অংশ কি অফ ওয়েলথ সম্পদের, এজ, হ্যাঁ, বয়সের, কাস্ট জাতির, অর ক্রিড, ক্রিড মানে বিভেদের, ঠিক আছে, এগুলো কি জানে না। জাত বয়স ধর্মের কোনো বিভেদ জানে না। এই যে বিভেদ জানে না কিসের, সম্পদ বয়স জাত বা কি ক্রিড মানে ধর্ম, ধর্মের এগুলোর কি জানে না কি প্রার্থনাটা। আর এখানে মনে রাখবা, হ্যাঁ, প্রেয়ার কি স্পিরিচুয়াল ইউনিটি, আর নো কাস্ট রিলিজিয়ন ওয়েল, হ্যাঁ, ডিসক্রিমিনেশন, এগুলো মনে রাখবা ভালো মতো, হ্যাঁ, এমসিকিউ কমন পাবা। তারপরে অ্যাডভার্সিটি অফ সাফারিং বলছে শো হোয়াই বি অ্যাফ্রাইড অফ ডিফিকাল্টিস, বলছে তাই কেন, হ্যাঁ, কঠিনের সময় কেন মানে ভয় পাও। সাফারিং অ্যান্ড প্রবলেমস, হ্যাঁ, সমস্যাগুলির, হ্যাঁ, ভোগান্তির, এগুলো অসুবিধার ভয় কিসের জন্য ভয় পাও, ঠিক আছে। তারপরে when travels come, যখন কি সমস্যা কাম আসে, try to understand, বুঝতে, the relevance of your suffering, হ্যাঁ, রিলিভেন্স মানে তাৎপর্য তোমাদের ভোগান্তির, হ্যাঁ, যখন সমস্যা আসে সেই সমস্যাটার কারণটা কি সেটা বুঝতে চেষ্টা করো। তারপরে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্সপেকশন, বলছে প্রতিকূলতা, অ্যাডভার্সিটি কি সবসময় কি আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়, অ্যাডভার্সিটি সবসময় কি আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। তারপরে হোয়াই ডু পিপল সিক হেল্প, বলছে লোকজন কেন কি অসুস্থদের সাহায্য করে, বলছে হোয়েন এভার হিউম্যান বিংস, হ্যাঁ, find themselves alone as a natural reaction, they start looking for company, বলছে মানুষ যখন একা হয়ে যায় স্বাভাবিকভাবে সে সঙ্গ খুঁজতে শুরু করে, যখন মানুষ একা হয়ে যায় তখন কি সে সঙ্গ খুঁজতে শুরু করে, হ্যাঁ। তারপরে whenever they are in trouble, যখন কি তারা হয় সমস্যায়, they look for someone to help them, তারা খোঁজে কোনো একজনকে কি তাদের যেন সাহায্য করবে, এটার জন্য তারা খোঁজে। তারপর বলছে whenever they reach an impasse, যখন তারা কি চলে যায় কি রিচ পৌঁছায় একটি কি অচল অবস্থায়, they look to someone, তারা তাকায় কোনো একজনের দিকে, to show দেখাতে, them তাদের, the way out, হ্যাঁ, বাইরের পথটি, যখন তারা কি একটি অচল অবস্থায় চলে যায় তখন তারা কি কোনো একজনের দিকে তাকায় যে সে দেখাবে কি তাদেরকে বাইরের পথটি। তারপরে বলছে ফাদার্স ডেইলি রুটিন, বাবার তার বাবা যে ছিল তার ডেইলি রুটিনটা কি ছিল, বলছে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর, এটা অনেক গুরুত্বপূর্ণ, বলছে আমি মনে করি আমার মনে আছে কি বাবা ভোরের আগে সকাল 4টায় নামাজ পড়ে তার দিন শুরু করতেন, হ্যাঁ, মনে রাখবে এগুলো। তারপর আফটার দ্য নামাজে পড়ে হি ইউজ টু ওয়াক, সে অভ্যস্ত ছিল কি ওয়াক হাঁটতে কি ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড, হ্যাঁ, তাদের একটা কি স্মল কোকোনাটের মানে ছোট কোকোনাটের কি বাগান ছিল যেটাতে কি তাদের নিজেরই মালিকানায়, সেটা কি সেখানে তার বাবা হাঁটতো। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, বলছে প্রায় 4 মাইলস তাদের বাড়ি থেকে, কি তাদের বাড়ি থেকে ওই যে কোকোনাটের বাগানটা, ঠিক আছে। তারপরে বলছে he would return with about a dozen coconut tied, together together thrown over his shoulder, বলছে he would return, সে ফিরতো, হ্যাঁ, কি with about a dozen coconut tied, প্রায় 1 ডজন নারকেলের একসঙ্গে, হ্যাঁ, বেঁধে, টাইড টুগেদার একসঙ্গে বেঁধে, থ্রোন ওভার হিজ শোল্ডার, বেঁধে কি কাঁধে ফিরে নিয়ে আসতেন, হ্যাঁ, সে 1 ডজন নারিকেলের কি গোছা নিয়ে আসতেন কোথায়, তার কাঁধে বেঁধে নিয়ে আসতেন বাড়িতে ওই নারিকেলের বাগান থেকে। and only then would we sorry and only then would he have his mistake, এবং অনলি তারপর তিনি কি তার ব্রেকফাস্ট, হ্যাঁ, and only then would he have his breakfast, এবং তারপর কি সে তার সকালের খাবার খেত, ব্রেকফাস্ট করতো, তারপরে this remained his routine even when he was in his late 60s, হ্যাঁ, কি বলছে 60-এর দশকের শেষ বয়সেও তার এই রুটিনটি ছিল, যখন কি যখন তার কি শেষ লেট 60s মানে 60s এর শেষে, 60 বছরের শেষেও কি তার এই রুটিনটি ছিল, সে
4টার সময় নামাজ পড়ার পরে, হ্যাঁ, সে এই বাগানে হাঁটতো, তারপরে সেখান থেকে কি 1 ডজন কোকোনাথের ছড়া নিয়ে আসতেন, ঠিক আছে। তারপরে কালামস ইন্সপিরেশন, এবার কালামস ইন্সপিরেশন সেখান থেকে কি ইন্সপায়ার হলো, হ্যাঁ, ইন্সপাইরেশন, কালামের ইন্সপাইরেশন, ঠিক আছে। বলছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, হুম, বলছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বলছে সারা জীবন আমি, হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। সে তো একজন বৈজ্ঞানিক ছিলেন, এপিজে আব্দুল কালাম, সেই জন্য, হ্যাঁ, মানে বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে কি সে তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছে। হুম, বিজ্ঞানে সেও কি হার্ড ওয়ার্ক করার চেষ্টা করেছে এবং আমাদের সফলতা অর্জন করে এনে দিয়েছে। তারপরে I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. বলছে বাবা আমাকে যে মৌলিক সত্যগুলি বুঝিয়ে দিয়েছিলেন সেগুলি বোঝার চেষ্টা করেছি, হ্যাঁ, হ্যাঁ, এই যে দ্য ফান্ডামেন্টাল ট্রুথ মানে মৌলিক কি সত্যগুলি রিভিল প্রকাশ করেছিল তার কাছে, সেগুলো সে কি বোঝার চেষ্টা করেছে। তারপরে আই ফিল কনভার্স দ্যাট দেয়ার এক্সাইট আর ডিভিন পাওয়ার। বলছে কি আমি বিশ্বাস করি যে একটি ঐশ্বরিক শক্তির অস্তিত্ব রয়েছে। সে বিশ্বাস করে কি যে ডিভাইন পাওয়ার, একটি ঐশ্বরিক শক্তির এক্সিস্ট করে, একটি কি ঐশ্বরিক শক্তি এক্সিস্ট করে, সেটা কি সে পুরোপুরি ভাবে কি বিশ্বাসী করত। তারপরে বলছে দ্যাট ক্যান লিফট অন আপ ফ্রম দ্য কনফিউশন, হ্যাঁ, মাইজারি, মেলানকলি অ্যান্ড ফেইলার। বলছে দ্যাট ওই যে যে ঈশ্বরিক শক্তিটার অস্তিত্ব রয়েছে সেটা কি সেই শক্তি মানুষকে বিভ্রান্তি, দুঃখ, বিষণ্ণতা ও ব্যর্থতা থেকে তুলে আনতে পারে, ওই ঐশ্বরিক শক্তিটা। বলছে অ্যান্ড গাইড অন টু অনস ট্রু প্লেস, এবং এবং একজন মানুষ তার প্রকৃত অবস্থানের দিকে পরিচালিত করতে পারে, এবং একজন মানুষকে কি তার জায়গা অবস্থানটা কোথায় সেটা ওই ঐশ্বরিক শক্তিটা পরিচালনা করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এগুলো কিছু নেই, জাস্ট সেন্ট্রাল আইডিয়া। তো এই যে স্ট্রং রুটসটা পড়লাম, তো সেন্ট্রাল আইডিয়াটা কি এটা লেখা আছে। বলছে স্ট্রং রুটস এর মূলত কালামের শৈশব এবং বাবা মায়ের সঙ্গে, হ্যাঁ, থেকে পাওয়া শক্তিশালী মূল্যবোধ নিয়ে লেখা। এটা তো এগুলো দরকার নেই, এগুলো পড়বে না কেউ, ঠিক আছে, জাস্ট এমনি দেখার জন্য দেখে নাও, হ্যাঁ। তো এখানে দেখো পড়বা তোমার দ্বারাও এই যে এটুকু এটুকু পড়বা ভালো করে, ওয়ার্ডস মিনিং গুলো গুরুত্বপূর্ণ আছে, এগুলো পড়বা, ঠিক আছে, এগুলো সবটা পড়বা। আর পিডিএফ যারা নিবা হোয়াটসঅ্যাপে SMS করো তোমরা, আমি দিয়ে দেবো, ঠিক আছে। চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।